আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনের সকাল এবং নতুন আরও একটি দিনের গল্প নিয়ে আমি মেহনাজ চলে আসলাম আপনাদের মাঝে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো সকালে ফজরের নামাজ পড়ে এই যে ছাদে চলে আসি। এখনও কিন্তু আলো ফুটেনি, আস্তে আস্তে ফুটে উঠছে। ফজরের নামাজ পড়ে এখানে বেশ কিছুটা সময় বসে তারপরে আরেকটু ঘুমাই। ঘুম থেকে উঠে কিচেনে চলে আসি। তো রত্নাপাকে বললাম আজ আপনাকে পরোটা বানানো শেখাবো। পরোটা কিভাবে বানাতে হয় এই কারণে আমি একটা বোলে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। আমার বাসার পরোটাগুলো সাধারণত আমি ময়দা দিয়ে বানিয়ে থাকি। ময়দা দিয়ে বানালে কিন্তু পরোটাগুলো খুব বেশি ফুলকো ফুলকো হয় এবং খেতে অনেক সফট হয়, ভালোও লাগে। বাড়ি তো আর ময়দা নাই, আটা রয়েছে। তো যেটা রয়েছে সেটাকে দিয়েই আমি এখন পরোটা বানানোর জন্য প্রসেস করে নিচ্ছি। পরিমাণ মতো আটা নিয়ে সেখানে বেশ কিছুটা পরিমাণ লবণ, চিনি নিলাম স্বাদ মতো, আর এখন সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। পরোটা বানানোর জন্য আমি যে পানিটা ব্যবহার করব সেটা আমি চুলায় গরম করতে বসিয়ে দিয়েছিলাম। পানিটা একদমই ফোটেনি, তো ফুটে যাওয়ার কাছাকাছি সেই অবস্থায় পানিটাকে নামিয়ে এখন আমি আটার সাথে ভালো করে একটু একটু করে মিক্স করে নিব আর মাখিয়ে নিব। একবারে সব পানিটুকু আমি দিব না, দিলে কিন্তু আটা বেশি লাগতে পারে বা পানিও বেশি হয়ে যেতে পারে। এই কারণে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে তারপরে আমি খামিরটাকে রেডি করে নিচ্ছি। ময়দা আসলে বাজার থেকে কিনে আনলেই হতো, কিন্তু সেটা চাচ্ছিলাম না। তো আর হঠাৎ করে ডিসিশন নিলাম যে আজ সকালবেলা পরোটা খাবো। তো এই কারণেই রত্না আপাকে বললাম যে আজ পরোটা বানানো শিখিয়ে দিয়ে যাই আপনাকে। রত্না আপা যে পারে না তা না, রত্না আপা তো রত্না আপার মতো করেই বানায়। উনি আটা সিদ্ধ করে রুটি যেভাবে বানাতে হয় ওভাবেই করে নেয়, কিন্তু আমি তো আমার সিস্টেমেই করি। তো এটাই রত্না আপাকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। তো এখন আমি এক এক করে লেচি কেটে দিচ্ছি। আর আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে ভালো লেগে গেলে প্রথমেই মনে করিয়ে দিচ্ছি যে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর আমি না বললে কিন্তু আপনারা লাইক দেন না, আমার ব্লগে লাইকের সংখ্যা অনেক কম হয়। এই জন্য সবার কাছে অনুরোধ থাকলো যে একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের সবার কাছেও যদি আজকের এই ব্লগটা একটু হলেও ভালো লেগে যায়, তো অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনের ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ বা ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই কিন্তু আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটা অনেক আগেই করে দিয়েছেন আমাকে, প্রতিনিয়ত আমাকে লাইক কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে সাপোর্ট করছেন, আপনাদের জন্য মন থেকে রইল অনেক বেশি দোয়া। তো আমি এখন লেচিগুলো একটা একটা করে নিয়ে রুটির মতো বানাচ্ছি। তারপরে ভেতরে তেল দিয়ে চতুর সাইড থেকে ফোল্ড করে ভাঁজ করে আমি এই বোলটার ভিতরে রাখছি। রত্নাপাও নিশ্চয়ই এই নিয়মেই বানায়, তারপরও আমি একটু দেখিয়ে দিচ্ছি, কারণ আগে যে কয়দিন রত্নাপা বানিয়েছিল পরোটাগুলো অত বেশি ফুলকো ফুলকো হয়নি। আর পরোটা বা রুটি ফুলকো না হলে কিন্তু খেতে অত বেশি মজাও লাগে না। একটা চাপটি চাপটি ভাব ধরা থাকলে সেটা মানে মুখে টেস্ট লাগে না অত বেশি। এই কারণেই বলছি। তবে যারা আজকের ব্লগটা দেখে পরোটা বানাবেন, আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল আটার পরিবর্তে ময়দা দিয়ে বানাবেন। দেখবেন যে সেটা খেতে যেমন টেস্ট হয়, তেমনি বানাতে গেলেও বা রুটিটা ভাজতে গেলেও কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়। তো যাই হোক, 2-3টা বানিয়ে আমি রত্নাপাকে দেখিয়ে দিলাম। এরপর তো রত্নাপা বেলে নেবে। তো আমি এখন এই কাউন্টার টপটা যতটুকু নষ্ট করেছি সেটা মুছে নিলাম, চুলাটাকে জ্বালিয়ে দিলাম। আর এখন যে কাজটা করব, একটুখানি সেমাই রান্না করব, দুধ সেমাই রান্না করব, সাথে হচ্ছে যে জর্দা সেমাইটাও করব। গতকাল হঠাৎ করে আপনাদের ভাইয়া আমাকে বলছে যে ঈদে কি সেমাই রান্না করনি, আমি কি সেমাই খাইনি, সেমাই তো খেলাম না।
তো আমি বললাম যে তুমি কি বললা, তুমি তো সেমাই খেয়েছো নামাজ পড়তে যাওয়ার আগে, এরপরে তো প্রতিবার মামাদের বাড়িতে চলে গিয়েছো আর সেমাই খেতে পারোনি। তো তুমি যে সেমাই খেয়েছো সেটার ব্লগ তো আমার চ্যানেলে রয়েছে। তো যাই হোক, হাজব্যান্ড খাবে আর এই কারণে আমি হচ্ছে একটু দুধ সেমাই বসিয়ে দিচ্ছি চুলায়। আচ্ছা, একটা কথা বলে নেই আপনাদেরকে, আজ কিন্তু বাড়িতে কোনো লিকুইড দুধ নাই, অর্থাৎ গরুর দুধ নাই। তো যে কারণে আপনারা দেখেছেন যে পাউডার মিল্কটাকেই আমি একটু গুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে দুধ সেমাইটা রান্না করে নিলাম। যা যা লাগবে সেগুলো সব কিছুই দিয়ে নিয়েছি, এখন আমি বলে নামিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা হচ্ছে এমনই একটা ব্লগ যে যখন বাড়িতে দুধ থাকে না, ঘি থাকে না, তো সেই সময়টা আসলে সেমাই রান্না করি কিভাবে। যেহেতু ঘি নাই, দুধ নাই, তারপরেও কিন্তু এই সেমাইটা খেতে হবে। তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিভাবে আমি কাজ সেরে নিচ্ছি সেটাই কিন্তু শেয়ার করছি। আর এতে কিন্তু আমি একদমই লজ্জা পাচ্ছি না, যদিও বা এটা আমার বাসা না, আমার শ্বশুর বাড়ি। আর হঠাৎ করেই কিন্তু আমি কিচেনে ঢুকেই সব কিছু করছি। তারপরে হচ্ছে হাজব্যান্ড খেতে চেয়েছে, তাতে থাকুক বা না থাকুক যেটা আছে সেটা দিয়েই কিন্তু কাজ চালানোর চেষ্টা করছি। তো আবারও একটা কড়াইয়ের ভিতরে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তো ভেজে রাখা সেমাইগুলোকে দিয়ে দিলাম। তেলের ভিতরে ছিল দারচিনি, এলাচ, তেজপাতা। এখন বেশ কিছুটা পরিমাণ সময় নিয়ে আমি এটাকে আরও বেশ কড়া লাল লাল করে ভেজে নিব। আর একটু স্বাদ মতো আমি লবণ দিয়েছি, এখন একটু চিনি দেব। আর এই সেমাইটা আজ আমি পানি দিয়ে রান্না করছি। সব পরিবেশের সাথে একমাত্র আমরা গৃহিণীরাই মানিয়ে নিয়ে চলতে পারি। চিনি দিয়ে দিলাম, আর চিনি দিয়ে এখন আবারও সেমাইয়ের সাথে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে তারপরে আবারও নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে তারপরে আবারও একটু নেড়ে তারপরে আমি সেমাইটাকে নামিয়ে নিব। এই তো ঝটপট সকালের নাস্তায় আমি 2 রকমের সেমাই রান্না করে নিচ্ছি। সেমাইটাকে আমি এখন একটা প্লেটের ভিতরে নামিয়ে নিচ্ছি। আর চুলার উপরে তাওয়া বসিয়ে দিয়ে গেল রত্নাপা। রত্নাপা কিন্তু সাইড থেকে দাঁড়িয়ে থেকে সব কিছুই দেখছে, আমার কাজকর্ম রান্নাবান্না। আর রত্নাপা যে পরোটাগুলো বেলে রেখেছে সেগুলো এখন এক এক করে আমি তেল দিয়ে ছেঁকে নিচ্ছি। যেহেতু ঘি নাই, তো দেখেছেন যে প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলকো হচ্ছে। আর আলহামদুলিল্লাহ পরোটাগুলো কিন্তু খেতেও বেশ মজা হয়েছিল। তো এই তো এভাবে করেই কিন্তু আমি আটা দিয়ে আজকের পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আজকের দিনের যে রান্নাবান্নাগুলো করব সেগুলোও কিন্তু আপনাদের ভাইয়ার রিকোয়েস্টেই করব। তো সকালবেলাটাও কিন্তু তার রিকোয়েস্টে করে নিয়েছি সেমাই। আর সেমাই যেহেতু থাকবে তাহলে পরোটাটা করলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে, বিশেষ করে হচ্ছে আমার ওয়াসিফ খেতে পারবে। আমার শ্বশুরও সেমাই পছন্দ করে। আর পরোটা দিয়ে তো সেমাই বা মিষ্টি আইটেম কিন্তু অনায়াসে খাওয়া যায়। তবে মিষ্টি 2টা আইটেম থাকলেও কিন্তু আমার কাছে অত বেশি ভালো লাগে না সকালবেলা উঠে মিষ্টি দিয়ে নাস্তা করা। আমার জন্য ঝাল কিছু করতেই হবে। তো এই মুহূর্তে চাচ্ছিলাম না যে আবারও কষ্ট করে একটুখানি আলু কুচাই বা রত্নাপাকে বলি, রত্নাপারও তো কষ্ট হচ্ছে। তো এই কারণে আমি মরিচ পেঁয়াজ দিয়ে একটা ডিম ভেজে নিব। তো এই তো। আর সকালবেলা কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল, যখনই কিন্তু আমি পরোটাগুলো বানাচ্ছিলাম সকালের নাস্তা। কখনো রোদ আসছিল জানালা দিয়ে, আবার কখনো কিন্তু মেঘ করেছিল। তো এরপরে যখন নাস্তা গুছিয়ে টেবিলে খেতে বসেছি তখন দেখি যে ঝুম বৃষ্টি চলে এসেছে, কিন্তু সেই অংশটুকু আমি আর ভিডিও করতে পারিনি। তো এই তো মরিচ পেঁয়াজ দিয়ে আমি নিজের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। আর আজ কিন্তু আপনাদের ভাইয়া পরোটাও খেয়েছিল। সে কিন্তু রুটি পরোটা খুব বেশি পছন্দ করে না, আমি আমার ব্লগগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। তো আজ পরোটা দেখে বলছে যে পরোটা মনে হয় নরম হয়েছে, তো পরোটা দিয়ে সেমাই দিয়ে খাই। তো সে কিন্তু পরোটা সেমাই খেয়েছে, আমরা বাকি সবাই কিন্তু এভাবে নাস্তা করেছিলাম। এই তো ডিমটাকেও ভেজে নিলাম আমি। তো সকালবেলার নাস্তায় আমাদের যা যা ছিল সেটা আপনাদের সাথে আমি এক নজরে শেয়ার করে দিচ্ছি। প্রতিদিন সকালবেলা খাওয়া শেষে কিন্তু 1 কাপ চা থাকেই। আর শ্বশুরবাড়িতে থাকলে লাল চাটাই বেশি খাওয়া হয়, দুধ চাটা অত বেশি করা হয় না। তো এই যে আমি কিন্তু চুলায় এখন চার পানিটা বসিয়ে দিয়ে নাস্তা করতে বসে যাব।
আমার খাওয়া শেষ হয়ে গেছে, তো থালা বাসনগুলো নিয়ে আমি সিঙ্কে রেখে দিচ্ছি। আর হাত ধুয়ে আমি একটু উপরে যাব, তো দেখলাম যে বাচ্চারা আর ওদের বাবা খেয়ে বলছে যে বৃষ্টি হচ্ছে, চলো আমরা বৃষ্টিতে ভিজবো। মানে আমার হাজব্যান্ড বৃষ্টিতে ভিজবে, আর দলে তার 2 ছেলে মেয়েকে নিয়েছে। তো কোথাও খুঁজে পাচ্ছি না, মনে হলো যে ছাদেই উঠেছে, 3তলার যে ছাদ সেখানেই উঠেছে। তো এখন আমি আস্তে আস্তে 3তলার ছাদের উপরে যাচ্ছি। তো এসে দেখি যে না, কোথাও নেই। আর মেঘ কেমন করেছে, মনে হচ্ছে যে একটা দমকা একটা পরিবেশ হয়ে আছে, বাতাস তো একদমই নেই। আর বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু একটা দুইটা করে বৃষ্টির ফোঁটা পড়ছে। তো আমি ছাদে খুঁজতে এসে দেখি যে কোথাও নাই। তো একটু এপাশে এগিয়ে দাঁড়াতে যেই উপরের দিকে দেখলাম দেখি যে সে 2 ছেলে মেয়ে নিয়ে এই যে চিলেকোঠায় দাঁড়িয়ে আছে, চিলেকোঠার যে শেডটা সেখানে দাঁড়িয়ে আছে আর বৃষ্টির জন্য ওয়েট করছে। তো আমার ছেলে ডাকছে, জামু তুমিও আসো, আমাদের সাথে ভিজবে। তো আমি বলছি, বৃষ্টি কই, তোমরা ছাদে আসছো আর বৃষ্টিও চলে গেছে। আর এইরকম বৃষ্টি হলে, অর্থাৎ কখনো রৌদ্র উঠলে কখনো বৃষ্টি হলে, আমার ছেলেটা বলে যে আম্মু আজ কিন্তু খেক শিয়ালের বিয়ে হয়েছে। তাই আমি বললাম যে তাই, তুমি কি দাওয়াত পেয়েছিলে? বলে কি হ্যাঁ দাওয়াত পেয়েছি। আমি বললাম যে কি খেয়েছো? বলে কি শিয়ালের মাংসই দিয়েছিল। তো যাই হোক, এইগুলো খুব নিয়ে হাসাহাসি করছিলাম আমার বাচ্চাদের সাথে। এরপরে আমি নেমে যাই, আর তারপরে তো দুপুরবেলা রান্নাবান্না রয়েছে, সেগুলো বেশ কিছুটা শেয়ার করব আপনাদের সাথে। আর আজ হচ্ছে আমি আপনাদের মাঝে একটা ব্লগ দিয়েছিলাম। তো যাই হোক, বাজার থেকে আমার শ্বশুরাব্বা 2টা মুরগি নিয়ে এসেছে, রত্না আপা কাটা বাছা করে দিচ্ছে। তো যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে বা বৃষ্টি হয়েছে, আমার হাজব্যান্ডের রিকোয়ারমেন্টস হচ্ছে যে সে দুপুরবেলা পাতলা খিচুড়ি খাবে, নরম করে খিচুড়ি রান্না করতে হবে তার জন্য। তো এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। মুগ ডালটা ভেজে নিয়েছি, খেসারির ডাল ছিল আর মসুরির ডাল ছিল। তো বড় একটা পাতিলে পানি বেশি দিয়ে এই যে সব কিছু দিয়ে আমি খিচুড়িটাকে গ্যাসের চুলায় উঠিয়ে দিয়েছি। তো আজ দুপুরবেলা খিচুড়ি হবে। খিচুড়ির সাথে যে জিনিসগুলো হবে তার ভিতরে রয়েছে পটল ভাজি। আমার হাজব্যান্ডকে বললাম যে বেগুন তো নাই, পটল আছে, পটল ভাজি খাবে? তো বললো যে হ্যাঁ চলে। তো পটলগুলো আমি অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে কিন্তু খিচুড়িটা মোটামুটি হয়েছে, এখন একটু দমেই থাকবে। আর রান্না করে নিব হচ্ছে যে মুরগির মাংস। তো মুরগির মাংস রান্না করতে গেলে আমার একটু আদা রসুনের পেস্ট লাগবে, যার কারণে আমি এখন গ্রাইন্ডারে আদা রসুনের পেস্ট করে নিচ্ছি। আর এটা পেস্ট হয়ে যাওয়ার পরে ইন্ডাকশন চুলায় আমি মুরগিটাকে মশলাটা কষিয়ে, সুন্দর করে কষিয়ে, এখন আমি মুরগির মাংসটাকে চড়িয়ে দিচ্ছি। আর খিচুড়ির সাথে এই আইটেমগুলো থাকলেও যদি থেকে যায় পটল ভাজি বা মুরগির মাংস, তো সেটা দেখা যাবে যে রাত্রে তো আর খিচুড়ি খাওয়া হবে না। তো রাত্রে যদি সাদা ভাত করা হয় তখন কিন্তু বাচ্চারা মুরগির মাংস দিয়ে খেতে পারবে। আর আমরা তো সাদা ভাত থাকলে সেটা পটল ভাজি বা অন্য কোনো একটা আইটেম করলে সেটা সাদা ভাতের সাথে সুন্দর মতো চলবে। এই তো মুরগির মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে এখন আমি আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু পানি দিয়ে তারপরে আমি আবারও কষানোর জন্য রেখে দিচ্ছি চুলার উপরে। এভাবে করে আমি এক এক করে মুরগির মাংস রান্না করে দুপুরে রান্নাবান্নাও শেষ করেছি। একটু ডিমও ভেজে নিয়েছিলাম যেহেতু খিচুড়ি ছিল, তো ডিম, পটল ভাজি, আর এটা হচ্ছে গিয়ে খিচুড়িটা এখনও গরম রয়েছে, আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম যেহেতু গ্যাসের চুলা তো হতে একটু সময় লাগবে। আর এই হচ্ছে চিকেনটা। তো এই ছিল আমাদের আজকের খাবার দাবার। সব কিছু হাজব্যান্ডের রিকোয়ারমেন্টস অনুযায়ী রান্না করেছি, একটু পেঁয়াজও কাটা ছিল। টেবিলে খেতে বসে গেছি। আজকের দিনের গল্প এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।